আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকের মূল ভাবনা 2047 সালের বিকশিত ভারতের জন্য বিকশিত রাজ্য। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে ভারতের কূটনৈতিক স্তরের প্রয়াসের অঙ্গ হিসেবে 4টি বহুদলীয় প্রতিনিধি দলের সদস্যদের গতকাল পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞার জন্য ট্রাম্প সরকারের প্রশাসনিক নির্দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি আদালত আপাতত স্থগিত রেখেছে। করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের প্রেক্ষিতে দিল্লি সরকার সমস্ত হাসপাতালগুলির জন্য নির্দেশিকা জারি করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকের মূল ভাবনা 2047 সালের বিকশিত ভারতের জন্য বিকশিত রাজ্য। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রী এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও সদস্যরা বৈঠকে যোগ দেবেন। উন্নয়নের ক্ষেত্রে দেশ যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন, বৈঠকে তা খতিয়ে দেখে ভারতকে 2047 সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে রাজ্যগুলির ভূমিকা সম্পর্কে ঐকমত্য গড়ে তোলাই বৈঠকের মূল আলোচ্য বিষয়। এছাড়া দক্ষতা বৃদ্ধি, সুস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও এন্টারপ্রেনিয়রশিপকে উৎসাহিত করার মতো বিষয়েও আলাপ আলোচনা হবে এই বৈঠকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বিশ্বের মধ্যে সর্ববৃহৎ বৈচিত্র্যপূর্ণ দেশ হয়ে উঠেছে, যার অন্যতম প্রধান অংশ হল দেশের উত্তর পূর্বাঞ্চল। নতুন দিল্লিতে আজ উদীয়মান উত্তর পূর্ব বিনিয়োগ শীর্ষ সম্মেলনের উদ্বোধন করে শ্রী মোদী বলেন, সরকারের কাছে পূর্বের অথবা ইস্টের অর্থ হল এম্পাওয়ার বা ক্ষমতায়ন, অ্যাক্ট বা কার্যকারিতা, স্ট্রেনদেন বা শক্তি বৃদ্ধি এবং ট্রান্সফর্ম বা রূপান্তর। প্রধানমন্ত্রী বলেন, লুক ইস্টের থেকে নিজেদের আরও এগিয়ে নিয়ে গিয়ে সরকার অ্যাক্ট ইস্ট নীতিতে কাজ করছে। বাণিজ্য থেকে ঐতিহ্য বা টেক্সটাইল থেকে শুরু করে পর্যটন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের বৈচিত্র্য এই অঞ্চলের শক্তি হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী জানান, সন্ত্রাসবাদ এবং মাওবাদী তৎপরতাকে দেশে কোনোভাবেই সহ্য করা হবে না। এই নীতি নিয়েই বর্তমান সরকার কাজ চালিয়ে যাচ্ছে। বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে ভারতের কূটনৈতিক স্তরের অঙ্গ হিসেবে 4টি বহুদলীয় প্রতিনিধি দলের সদস্যদের গতকাল পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। কংগ্রেস নেতা শশী থারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পাণ্ডা এবং এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, 1989 সাল থেকে ভারত যে সীমান্ত পারে সন্ত্রাসবাদের শিকার, সে সম্পর্কে গোটা বিশ্বকে অবহিত করা হবে। ভারতের সঙ্গে ঠিক কি কি ঘটেছে এবং ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসবাদী হামলা প্রতিহত করতে কি ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে তারা সকলকে জানাবেন। বিজেপির বৈজয়ন্ত পাণ্ডা বলেন, বিদেশ সচিব যেভাবে তাদের অবহিত করেছেন তা অত্যন্ত সুফলদায়ক। তার পরামর্শ অনুযায়ী গোটা বিশ্বের সামনে ভারতের দৃষ্টিভঙ্গি ও অবস্থানের কথা তুলে ধরা হবে। অন্যদিকে সুপ্রিয়া সুলে বলেছেন, ভারত যে কোনো রকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং এক্ষেত্রে তাদের লড়াই জারি রেখেছে। এদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান গোটা বিশ্বের সামনে তুলে ধরতে বহুদলীয় প্রতিনিধি দল গতকাল সংযুক্ত আরব আমিরশাহী, জাপান ও রাশিয়া সফর করে। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বে দলটি টোকিওয় সেদেশের লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সন্ত্রাসবাদ বিরোধী রিসার্চ কমিটি কার্যনির্বাহী চেয়ারপারসন ও প্রাক্তন ন্যায়মন্ত্রী ইয়াশিহুরো হানাসির সঙ্গে সাক্ষাৎ করেন। যে কোনো রকম সন্ত্রাসবাদ প্রতিরোধে ভারতের স্পষ্ট অবস্থানের কথা তুলে ধরেন তারা। শিবসেনার ডক্টর শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে আরও একটি দল সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে সেখানকার নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ এর 26 জন জওয়ানকে শৌর্যের স্বীকৃতি স্বরূপ পুলিশ মেডেলে ভূষিত করেছেন। বিএসএফ এর অলঙ্করণ সমারোহ অনুষ্ঠানে রুস্তমজি স্মারক বক্তৃতায় শ্রী শাহ ভাষণে বলেন, অপারেশন সিন্দুরে বিএসএফ ও সেনা জওয়ানরা সারা বিশ্বের সামনে শৌর্যের এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সুপ্রিম কোর্ট 6 মাসের মধ্যে আইটিবিপি, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ এবং এসএসপি সহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে ক্যাডার পর্যালোচনার নির্দেশ দিয়েছে। আদপে এই পর্যালোচনা 2021 সালে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। দুই বিচারপতি এস ওকা ও উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ক্যাডার পর্যালোচনা এবং বিদ্যমান চাকরি নীতি ও নিয়োগ নীতি সংক্রান্ত অ্যাকশন টেকেন রিপোর্ট পাওয়ার পর 3 মাসের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরকে নির্দেশ দিয়েছে। আইপিএস ডেপুটেশন বাতিল করার জন্য নিয়োগ নীতি সংশোধন, ক্যাডার পর্যালোচনা ও পুনর্গঠন সহ একাধিক দাবিতে জমা পড়া বেশ কিছু আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 122তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণীর সবকটি কেন্দ্র, সোশ্যাল মিডিয়া এবং দূরদর্শনে মন কি বাত সরাসরি সম্প্রচারিত হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞাজনিত ট্রাম্প সরকারের প্রশাসনিক নির্দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের একটি আদালত আপাতত স্থগিত রেখেছে। ইভি লিগ স্কুলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের প্রেক্ষিতে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ডিএইচএস ভিজিটর ইনফরমেশন সিস্টেম ব্যবহারের জন্য হার্ভার্ডের সার্টিফিকেশন বাতিল করার একদিন পর আদালতের এই সিদ্ধান্ত। ওই বিশ্ববিদ্যালয়কে ডিএইচএস আরও বলেছে, পড়ুয়াদের বছর নষ্ট হওয়া এড়াতে তাদের অন্য কলেজে স্থানান্তর করতে হবে। উল্লেখ্য, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অন্তত 780 জন ভারতীয় পড়ুয়া রয়েছেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদত্যাগের জল্পনার মধ্যেই সেদেশের জাতীয়তাবাদী পার্টি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, দেশবাসী চান যত শীঘ্র সম্ভব জাতীয় স্তরে নির্বাচন হোক এবং তারপর ডক্টর ইউনূস সসম্মানে সরে দাঁড়াতে পারেন। বাংলাদেশি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে প্রকাশ, বিএনপি নেতা মঈন খান মুখ্য উপদেষ্টা দপ্তরের কাছে তাঁর ইস্তফার সম্ভাবনা নিয়ে খবর সম্পর্কে সত্যাসত্য জানতে চেয়েছেন। এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তাদের দল কখনোই ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি করেনি। এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। ডক্টর ইউনূস যদি মনে করেন বর্তমান অবস্থার প্রেক্ষাপটে তিনি তার কর্তব্য সঠিকভাবে পালন করতে পারছেন না, তাহলে রাষ্ট্র ঠিকই কোনো বিকল্প ব্যবস্থা করবে। তবে পরিস্থিতি বুঝেই ডক্টর ইউনূস খুব শীঘ্রই নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবেন এবং ডিসেম্বর মাসের মধ্যে দেশে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল বার্লিনে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সন্ত্রাসবাদের বিরোধিতায় ভারতের পদক্ষেপের প্রতি জার্মানির সমর্থনকে প্রশংসা জানিয়ে ফ্রেডরিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান। ইতালির রোমে আমেরিকা ও ইরানের মধ্যে পরমাণু সংক্রান্ত পঞ্চম বৈঠক শুরু হয়েছে। আমেরিকা তেহরানের বিরুদ্ধে যে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহার করে নেওয়ার পরিবর্তে ইরানের কর্মসূচিকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যেই এই বৈঠক। এর আগে ওমানের মাস্কাটে তেহরানের ইউরেনিয়াম সঞ্চয় ভাণ্ডার নিয়ে মতানৈক্য হয়। মহারাষ্ট্রের ছত্তিশগড় সীমান্তে গড়চিরৌলি জেলার ভামরাগড়ের জঙ্গলে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে 4 মাওবাদী মারা পড়েছে। জঙ্গলের মধ্যে অবিরাম বৃষ্টির চলাকালীন এই অভিযান চলে। গড়চিরৌলির এসপি নীলোৎপল জানিয়েছেন, নিহত 4 মাওবাদীর মধ্যে একজন ডিভিশনাল কমান্ডার ও 3 জন শীর্ষ মাওবাদী ক্যাডার। এদিকে ছত্তিশগড়ে গতকাল বিজাপুর ও দান্তেওয়াড়া জেলায় মোট 33 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। কোভিড-19 সংক্রমণের বাড়বাড়ন্তের প্রেক্ষিতে দিল্লি সরকার হাসপাতালগুলিতে পর্যাপ্ত শয্যা, অক্সিজেন, ওষুধ এবং ভ্যাকসিন যোগান অব্যাহত রাখার জন্য বলেছে। এ ব্যাপারে দিল্লি সরকার জাতীয় রাজধানীর সব হাসপাতালগুলির জন্য গতকাল একটি নির্দেশিকা জারি করে। ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্টজনিত অসুস্থতার ক্ষেত্রে স্বাস্থ্য তথ্য প্ল্যাটফর্ম পোর্টালে দৈনিক রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্টের সময় মতো চিহ্নিতকরণের জন্য সমস্ত কোভিড-19 পজিটিভ নমুনা লোকনায়ক হাসপাতালে জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানোর কথাও বলা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি দক্ষিণ কোঙ্কণ উপকূল ও কর্ণাটক ঘাট, মধ্য মহারাষ্ট্র এবং গোয়াতে ভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করেছে। এদিকে পশ্চিম রাজস্থানে আগামী 2 থেকে 3 দিন তাপপ্রবাহের সতর্কতা। ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া পোল্যান্ডের চোরজোতে 2025 সালের জানুস কুসোচিনস্কি মেমোরিয়াল প্রতিযোগিতায় রূপো জিতেছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী নীরজ তার ষষ্ঠ প্রচেষ্টায় 84.14 মিটার থ্রো রেকর্ড করে পদক নিশ্চিত করেন। আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দ্রাবাদ 42 রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে।
এদিকে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। জয়পুর সাওয়াই মানসিং স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। পাঞ্জাব 12 ম্যাচে 17 পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। প্লে অফে পৌঁছে গেছে তারা। অন্যদিকে দিল্লি পঞ্চম স্থানে থেকে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকের মূল ভাবনা 2047 সালে বিকশিত ভারতের জন্য বিকশিত রাজ্য। বিদেশ সচিব বিক্রম মিশ্রি অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে ভারতের কূটনৈতিক স্তরের অঙ্গ হিসেবে 4টি বহুদলীয় প্রতিনিধি দলের সদস্যদের গতকাল পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর আপাতত শেষ হলো।